আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের চারুপাঠ বইয়ের মিনু গল্পের যেই নৈবিত্তিকগুলো আছে এবং সাথে সৃজনশীলটা আলোচনা করব। মিনু গল্পটা অনেক সহজ, তোমরা মিনু গল্পটা সবাই পড়বা। তোমাদের দ্বিতীয় অধ্যায় মিনু গল্পটা দেওয়া আছে গদ্যের, তোমরা মিনু গল্পটা পড়বা। এখন যদি আমি পুরো গল্পটা পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সরাসরি উত্তরগুলো দিয়ে দিই। তোমরা মিনু গল্পটা দেখো। মিনু গল্পের পাঠের উদ্দেশ্য কি? বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমতা ও জাগ্রত করা। ঠিক আছে, আমরা পাঠ পরিচিতিটা পড়ি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো, বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানে কি? মানে সে কি শুনতেও পায় না, দেখতেও পায় না, তার মা বাবা নেই, তাই বলে জীবনে সে তুচ্ছ মনে করে না। আচ্ছা, আমি মনে একটু ভুল বলছি। বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলতে হচ্ছে সে বোবা প্লাস কানে শুনতে পায় না। ঠিক আছে, তারপর দেখো, দূরসম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গে সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বলানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভাল লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসার কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে এতদিন তার বাবাও ফিরে আসবে। পিতার জন্য মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে, কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্ন তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। এই হচ্ছিল আমাদের পাঠ পরিচিতি। তো এখানে লেখক পরিচিতি আসছে। পরে দেখো, এখানে অনুশীলনীর কিছু 2-3টা বহু নির্বাচনী প্রশ্ন আছে, দেন একটা সৃজনশীল দেওয়া আছে। তো আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো করার পাশাপাশি সৃজনশীলের উত্তরটা দিয়ে দেবো। ওকে, দেখো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখো। এখানে বলছে যে মিনুর সইকে। মিনুর সই হচ্ছে কি? শুকতারা। মিনুর বাবা অনেক দূরদেশে আছে। এখানে দূরদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ইউরোপ, আমেরিকা, আকাশ। এটা কি? মানে মিনুর বাবা তো মারা গেছে, এই জন্য কি পরপার। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটিতে মিনু গল্পে যে বিষয়টি লক্ষ্য করে তা হলো আত্মীয়ের অনাদর অবহেলা। উদ্দীপকটিতে মিনু ফটিকের পরিণতির ক্ষেত্রে স্বাভাবিক জীবনে অপরিহার্য আর পারস্পরিক সহমর্মিতা জীবনে বাঁচিয়ে রাখে। ঠিক আছে, ওকে। এখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরে চলে যাই। দেখো, বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে। তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবাশাখার একটি স্কুলে সে পড়ে। লেখাপড়ায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় বা কোথায় তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন আপন করে নিয়েছে যে সালমাকেও বন্যাকে পরিবার সদস্যদের মতোই মনে করে। মানে বন্যা হচ্ছে মিনুর মতো, সে অন্যের বাসায় থাকে, আর সে থাকে হলো, বন্যা থাকে হলো গিয়ে কি মিসেস সালমার বাসায়। আর মিসেস সালমা তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়, এমনকি তাই কিসগুলো ভর্তি করাইছে। আর মিসেস সালমা বন্যাকে নিজের পরিবারের একজন সদস্যই মনে করে। তো এখন ক নাম্বার আমাদের প্রশ্নটা কি? মিনু কার বাড়িতে থাকতো? আমরা জানতাম কি মিনু, গল্পটা যারা যারা পড়ছো আর তোমরা যারা যারা পড়ো না পড়ে নিও, মিনু কার বাসায় থাকতো? মিনু দূরসম্পর্কের পিসিমার বাসাতে থাকতো। আর খ নাম্বার প্রশ্ন হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এই যে দেখো, ক নাম্বার মিনু এক দূরসম্পর্কের পিসিমার বাসাতে থাকতো। খ নাম্বার বলছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায়? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ অনুধাবন শক্তিকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষের 5টি ইন্দ্রিয় আছে, সেগুলো দেখো চোখ, কান, নাক, জিভ ও ত্বক। কিন্তু মানুষের ভেতরে এক প্রকার অদৃশ্য অনুভূতির উৎস আছে। সে উৎস হলো মানুষের মন বা হৃদয়। এখানে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে। গ নাম্বারটা বলছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। মানে যে অমিল লক্ষ্য করা যায় সেটা ব্যাখ্যা করতে বলছে। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য লক্ষণীয়। ভালো মন্দ এই দুই ধরনের মানুষই রয়েছে আমাদের সমাজে। এদের সংস্পর্শে কিছু মানুষ জীবনে আলোর পথ দেখে, আর কারো জীবনে নেমে আসে অন্ধকার। উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাসায় কাজ করে। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমনভাবে আপন করে নিয়েছে যে মিসেস সালমাও তাকে পরিবারের একজন সদস্য মনে করে। তাই স্কুলেও পড়াশোনা করার পাশাপাশি তাকে
স্কুলের পড়াশোনার কি সুযোগ করে দিয়েছে, কিন্তু গল্পের মা বাবা মরা মিনু পিসিমার বাড়িতে আশ্রয় নিল। পিসিমার সংসারে যাবতীয় কাজ তাকেই করতে হয়। বোবা কলা হওয়ার কারণে কাজ আর আত্মভাবনায় ডুবে থাকে সে। বুকের মাঝে জমানো কষ্ট নিয়ে প্রতীক্ষা করতে থাকে বাবার জন্য। বন্যা কাজের মেয়ে হলো, মানুষ হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পেরেছে, কিন্তু মিনু আত্মীয়ের বাসায় থেকেও সকল অধিকার থেকে বঞ্চিত। তাই বলা যায় মিনু বন্যার মধ্যে অবস্থানগত পার্থক্য বিদ্যমান। ওকে, ঘ নাম্বারটা দেখো। বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। বিশ্লেষণ করো। মানে বন্যা প্রতিষ্ঠান থেকে শিখছে, কিন্তু মিনু শিখছে কোথা থেকে? প্রকৃতি থেকে। এটা আমরা এখন দেখি যে উদ্দীপকের বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারলো, মিনু গল্পের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেনি। মিনুর পাঠশালা ছিল প্রকৃতি। জন্ম, পারিবারিক পরিবেশ, সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষের আচরণের পার্থক্য পরিলক্ষিত হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মিনু স্বভাব সুস্থ শিশু। বন্যার মাঝে এই স্বভাবগত বৈসাদৃশ্য দেখা যায়। তারপর দেখো কি লিখছে। উদ্দীপকের বন্যা স্বাভাবিক সুস্থ শিশু। সে মিসেস সালমার বাসায় কাজ করলো, লেখাপড়ার সুযোগ পেয়েছে, কথার কাজ দিয়ে আপন করে নিয়েছে মিসেস সালমাকে। কিন্তু গল্পের মিনু বোবা কালা এখানেই। বন্যার সাথে তার বড় স্বভাবগত বৈসাদৃশ্য। মিনু পিসিমার বাড়িতে আশ্রয় নিলেও সংসারে যাবতীয় কাজ করে। স্কুলে যাওয়ার সুযোগ সে পায়নি। কাজ আর আত্মভাবনায় ডুবে থাকে। সে নিজের মতো করে একটা জগৎ তৈরি করে নিয়েছে। সেই জগতের বাসিন্দা সে একা। বাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে সে। হলদে পাখি দেখলে তার মনে পুলক জাগে। রান্নাঘর, শুকতারা, পিঁপড়া এবং বাইরের জগতের সঙ্গে সম্বন্ধ করেছে সে। বলা চলে প্রকৃতি যেন মিনুর বিদ্যা শিক্ষা গ্রহণের প্রধান পাঠশালা। অপরদিকে উদ্দীপকের বন্যা কাজ ও কথা দিয়ে মিসেস সালমার মন জয় করলেও প্রকৃতির সঙ্গে তার কোনো মিতালি দেখা যায় না। মিনুর মতো তৈরি করতে পারেনি নিজের কোনো আলাদা জগৎ। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকের বন্যার শিক্ষা প্রাতিষ্ঠানিক হলো, মিনুর শেখার পাঠশালা ছিল প্রকৃতি। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের অধ্যায় 2 মানে মিনু গদ্যের যে সৃজনশীল প্রশ্ন একটি সৃজনশীল দেওয়া আছে, সৃজনশীলটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে নীলনদ ও পিরামিড দেশ এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করবা। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবা, আর আমি সবার কমেন্টের উত্তর দিয়ে রাখি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে কমেন্ট করে দেখো, আমি তোমার কমেন্টের উত্তর দেব। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।